শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি বিশেষ জায়গার মধ্যে আমরা অবস্থান করছি আনন্দের সঙ্গে, অবস্থান করছি এই প্রভাতী অনুষ্ঠানে বেশ কয়েকটি দিন ধরে। সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশায়ের উত্তর কলকাতার বাড়িতে শ্রীরামকৃষ্ণের শুভাগমনের প্রসঙ্গ। আমরা শুনে এসেছি যে বিকেল 4টের সময় শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং করতে করতে প্রায় রাত্রি 9টা হয়ে গেছে এবং ওই ঈশ্বরচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অনুপম কথোপকথন চলেছে। কথোপকথনের মধ্যে শ্রীরামকৃষ্ণই বেশিরভাগ কথা বলেছেন বা কথামৃত বিচরণ করেছেন। শুনেছেন ঈশ্বরচন্দ্র এবং তার সঙ্গী সাথী এক ঘর লোক। আমরা যতটা পর্যন্ত এই আলোচনার মধ্যে বা এই প্রসঙ্গের মধ্যে ছিলাম, আমরা দেখেছিলাম যে সেদিনের সেই আলাপ আলোচনা কথোপকথন যখন শেষ হয়েছে, তারপর শ্রীরামকৃষ্ণ কি করেছেন না, তিনি এবার নিচে নামবেন। এই নিচে নামবেন এরকম একটা জায়গা পর্যন্ত আমরা ছিলাম। নিচে নামা বলতে বোঝায় সিঁড়ি দিয়ে নিচে নামা। তো শ্রীরামকৃষ্ণ সিঁড়ি দিয়ে ওপরে উঠুন অথবা সিঁড়ি দিয়ে নিচে নামুন, যাই হোক না কেন, আমরা যখন এই প্রসঙ্গগুলো শুনি ভেতরে ভেতরে কিন্তু আমরা ওপরে উঠি, আমাদের ঊর্ধ্বায়ন হয়। তো আমরা সেদিনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে রয়েছি এবং যেখানটাতে আজকে ঢুকছি সেখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ কি করছেন। শ্রীরামকৃষ্ণ ওই সিঁড়ি দিয়ে নামছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির থেকে তিনি কি করবেন, ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে নামবেন এবং একজন ভক্তের হাত ধরিয়া আছেন। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর কি করছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। তা কি সুন্দর একটি দৃশ্য যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছেন, তার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে নিয়ে হাতে একটি বাতি নিয়ে রাস্তা দেখাতে দেখাতে আগে আগে যাচ্ছেন, আর শ্রীরামকৃষ্ণ তাদেরকে ফলো করছেন, পেছন পেছন যাচ্ছেন। এই যে বাতি যে দেখাচ্ছেন, এইটি দরকার ছিল কি? তা উত্তর হচ্ছে দরকার অবশ্যই ছিল, কারণ তখন তো ইলেকট্রিসিটি আসেনি। আর তাছাড়াও আরেকটা কারণে দরকার ছিল। মাস্টারমশাই লিখছেন, শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনও চাঁদ উঠে নাই, তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। এই কথা যে মাস্টারমশাই লিখছেন কি সুন্দর, যে চাঁদ ওঠেনি তো, ফলে ওই বিদ্যাসাগর মশাইয়ের যে বাড়ির বাগান সেটি তমসাবৃত, অন্ধকার হয়ে আছে আর কি। আর সেই সময় ওই বাতির ক্ষীণ আলোক, হালকা ক্ষীণ আলো, সেইটি লক্ষ্য করে সবাই গেটের দিকে বা ফটকের দিকে আসছেন। এটি একটি ভারী চমৎকার একটা বর্ণনা, যেন একটা চিত্র, একটা অন্য রকম রঙে আঁকা চিত্র। আমরা যখন বলি যে একটা পিকচারাস বর্ণনা, তার মধ্যে মনে হয় যেন খুব কালারফুল, কিন্তু এই যে বর্ণনাটি রয়েছে কথামৃতের মধ্যে, এখানে কিন্তু কালার কম আছে। কেননা ওই যে মাস্টারমশাই বললেন তো যে তমসাবৃত উদ্যান ভূমি, তার মানে বেশ অন্ধকার অন্ধকার, আর তার মধ্যে বিদ্যাসাগর মশাই একটা ক্ষীণ আলো নিয়ে যাচ্ছেন। সুতরাং খুব আলোর নানান রকমের বৈচিত্র্য বা বাহার নেই, কিন্তু এটি পিকচারাস। কেন পিকচারাস? তার কারণ ওই অন্ধকারে বাতি খুব ক্ষীণ হলেও শ্রীরামকৃষ্ণ স্বমহিমায় বিরাজ করছেন। অতএব দৃশ্যটি যেন আলোকিত হয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণের দ্বারা, আর কন্ট্রাস্টের কাজ করছে কীরকম না, ওই তমসাবৃত উদ্যান ভূমি। সব মিলে একটা পিকচারাস বর্ণনার মধ্যে আমরা রয়েছি, যেখানে ছবিটা যেন কথা বলছে, কিন্তু সেই যে কথা বলছে খুব লাউড নয়, খুব একটা জেন্টলভাবে সেই ছবি কথা বলছে। এবং তার মধ্যে ধীরে ধীরে ওরা সকলে মিলে ফটকের দিকে বা গেটের দিকে এগোচ্ছেন। কারা না, শ্রীরামকৃষ্ণ এগোচ্ছেন, আর বিদ্যাসাগর মশাই স্বজন সঙ্গে কি করেছেন না, ওই বাতি নিয়ে নিয়ে তিনি আগে আগে পথ দেখিয়ে যাচ্ছেন। এইবারে মাস্টারমশাই বলছেন যে কি হলো না, যখন কি না ফটকের কাছে পৌঁছলেন, ওই তখনকার ভাষা তো, যে মুহূর্তে ওই ফটকের কাছে পৌঁছলেন, তখন কি হলো, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। এই যে দাঁড়াইয়া পড়িল একটি সুন্দর দৃশ্য দেখিয়া, সেটি কি? মাস্টারমশাই লিখছেন কথামৃততে যে সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি,
পরনে কাপড় মোজা জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিছেন। তো এইটি মধ্যে আমরা একটুখানি শুনবো। আবার এই প্রসঙ্গটি ভারী চমৎকার এবং কিছুটা অভাবনীয়। এই যে সুন্দর দৃশ্য দেখে সকলে দাঁড়িয়ে পড়েছেন, সেটা কি না, একটি ফর্সা ফর্সা লোক দাঁড়িয়ে আছে, গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37। তো এই যিনি বাঙালি, এটা বলার দরকার হলো কি জন্যে না, মাস্টারমশাই লিখছেন যে মাথায় শিখদের মতো শুভ্র পাগড়ি, সাদা পাগড়ি পরেছেন মাথায় শিখদের মতো, পরনে কাপড় মোজা জামা, চাদর নেই। এই যে পুরুষটি লম্বা করে ফর্সা মতো দেখতে, 36-37 বছর বয়স, আর মাথায় একটা পাগড়ি পরা আছে, সাদা রঙের পাগড়ি, তিনি কি করছেন যে শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র ওই পাগড়ি টাগড়ি সমেত, ওই রকমভাবে মাথায় পাগড়ি পরা রয়েছে, সেই সমেত মাটিতে একেবারে যাকে বলা হয় ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন শ্রীরামকৃষ্ণকে। তো এইটি মাস্টারমশাইয়ের বর্ণনা খুব চমৎকার। যিনি প্রণাম করেছেন তাকে মাস্টারমশাই চেনেন, কিছুদিন আগেই তার বাড়িতে গেছেন, কিন্তু কথামৃতর মধ্যে আমরা দেখছি যে বর্ণনা বা রিপোর্টিং এত চমৎকার, একটু সাসপেন্স রেখে রেখে রিপোর্টিংটা করছেন, যাতে রচনার মধ্যে প্রসাদ গুণ বাড়ে, পাঠকের কৌতূহল বাড়ে, বা আজকের দিনে হয়তো শ্রোতা দর্শকের কৌতূহল বাড়ছে যারা এই প্রসঙ্গের মধ্যে আগে জাননি। তো ওই যে পাগড়ি পরা মানুষটি মাটিতে ভূমিষ্ঠ হয়ে রইলেন, মাস্টারমশাই লিখছেন, তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম তুমি এত রাত্রে? তখন বোঝা যাচ্ছে যে যিনি ওইরকমভাবে ভূমিষ্ঠ প্রণাম করেছেন তিনি হচ্ছেন বলরাম বাবু। তো এই বলরাম বাবু উত্তর কলকাতায় বাড়ি। আমরা কথামৃততে এই অনুষ্ঠানেই আগে বলরাম বাবুর কথা শুনেছি, যেখানে শ্রীরামকৃষ্ণের শুভাগমন হয়েছে, তিনি গান গেয়েছেন। তো সেই পরম ভক্ত বলরাম বাবু, তিনি একজন বিশিষ্ট মানুষ, কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি ওই বাইরে দাঁড়িয়েছিলেন এবং রাত্রি 9টার কাছাকাছি সময়ে শ্রীরামকৃষ্ণ যখন বেরুচ্ছেন, তখন ওই রাস্তার উপরে, ধুলো টুলো মাখা রাস্তা, তার উপরে তিনি সাষ্টাঙ্গ হয়ে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। এবার ঠাকুর যখন অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করেছেন, তখন বলরাম সহাস্যে বলছেন, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। তখন ঠাকুর বলছেন, ভিতরে কেন যাও নাই? বলরামবাবু বলছেন, আজ্ঞা সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। তো মাস্টারমশাই লিখছেন যে এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। আমরা এইসব প্রসঙ্গ যখন শুনছি, আমরা যেমন বিদ্যাসাগর মশাইয়ের মতো স্কলার লোকের কথা শুনছি, শ্রীরামকৃষ্ণ পরমহংসের কথামৃত তো শ্রবণ করছি বটেই, সেই সঙ্গে দেখছি যে ভক্ত মানুষের কি অদ্ভুত ভাব। বলরামবাবু তিনি যদি ভেতরে যেতেন তাহলে তো তিনি খুব ওয়েলকামড হতেন, আমরা বলরামবাবুর যা পরিচয় জানি, কিন্তু তিনি এমনই ভক্ত যে ভেতরের যে মিটিংটা রয়েছে সেখানে কিছুমাত্র বিঘ্ন সৃষ্টি করতে চাইছেন না। তিনি চাইছেন যে শ্রীরামকৃষ্ণ ভেতরে আছেন, আমি যেন গিয়ে কোনো রকমের অসুবিধা সৃষ্টি না করি, এবং ওই রাত্রিবেলায় দাঁড়িয়ে রয়েছেন। অগাস্ট মাসের কথা আমরা শুনছি, তো সেইখানে দাঁড়িয়ে আছেন এবং ঠাকুর আসার পর তিনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন। আমরা এই অনুষ্ঠানে আগে শুনে এসেছি যে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে যখন শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন জ্ঞান মার্গের পথিক। তিনি জ্ঞান চর্চার দ্বারা ঈশ্বর বলি ব্রহ্ম বলি তাকে আস্বাদন করবার চেষ্টা করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর সঙ্গে কথা বলেছেন বহুক্ষণ ধরে, এবং এত সুন্দর সুন্দর কথা বলেছেন যে বিদ্যাসাগর মোহিত হয়ে গেছেন। ঠাকুর বলেছেন যে সব কিছু উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। এইরকম কথা শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন বন্ধুবান্ধবদের কাছে যে আজ একটি নূতন কথা শিখলাম। এইসব কথা আমরা এই অনুষ্ঠানে আগে শুনেছি। আর আজকে দেখছি যখন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কি হচ্ছে যে সেই দিনের মিটিংয়ের শেষে চলে এসেছি, সভার শেষে বা সেই মিলনের শেষে চলে এসেছি, তারপরে দেখছি যে যখন বেরুচ্ছেন তখন বাইরে আর এক মূর্তি দাঁড়িয়ে। এই মূর্তি ভাব ঘন ভক্তির মূর্তি, তিনি বলরাম বাবু, এবং তিনি রাস্তার উপরে ওই রকমভাবে প্রণাম করছেন, আর শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বললেন। এই যে শ্রীরামকৃষ্ণ, ইনি এই কথামৃততে ওই দিনের যে দৃশ্যটি আমরা দেখছি, সেই দৃশ্যটিকে যেন এক সময় প্রতীকী বলে মনে হয়। প্রতীকী এই জন্যে যে ভেতরে যখন কথা বলেছেন তখন জ্ঞান মার্গের লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন আনন্দ করেছেন, তেমনি বাইরে যখন আসছেন
তখন ভক্তি মার্গের পথিক বলরামবাবু সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন। শ্রীরামকৃষ্ণ একদিকে জ্ঞান এবং আর একদিকে ভক্তি, এই দুটিকে নিয়ে পৃথিবীতে চলেছেন এবং মানুষের কাছে অনন্য বাণী রেখে গেছেন। জ্ঞান ভক্তির সমন্বয় যে করেছেন শ্রীরামকৃষ্ণ, তিনি যখন ঈশ্বরচন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তখন আসলে তিনি চলে যাচ্ছেন না। দিস ইজ রিয়েলি নট অ্যান এক্সিট। তিনি নতুন করে আমাদের জীবনে ঢুকছেন, জ্ঞান ভক্তির কী করে সমন্বয় ঘটাতে হয় সেইটে যেন নতুন করে তিনি ডিমনস্ট্রেট করবেন, প্রদর্শন করবেন। সেই জন্যে এই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা রয়েছি এবং ওই মূল ফটকের কাছাকাছি আমরা রয়েছি। তিনি যে ওই ফটক দিয়ে বেরিয়ে যাবেন কিন্তু বেরিয়ে যাচ্ছেন না, এইটার মধ্যে একটা মজা আছে, এটার মধ্যে একটা রহস্য আছে, এটার মধ্যে একটা গভীরতা আছে। সেই আনন্দপূর্ণ জায়গায় আমরা ঢুকবো। ফিরে এলাম কোথায়? ফিরে এলাম বিদ্যাসাগর মশাইয়ের বাড়ির ঠিক ওই বেরোনোর মূল ফটকের কাছে, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেরোবেন করছেন। আর সেই সময় বলরাম বাবু, পরম ভক্ত বলরাম বসু মহাশয় ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণিপাত করেছেন। তারপর ঠাকুরের সঙ্গে অল্প কিছুক্ষণ খুব চমৎকার কথা হয়েছে, আমরা বিরতির আগে শুনেছি। তারপরে যে জায়গা সেইখানে ফেরত এলাম, এইখানে দেখছি মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। এই যখন ঠাকুর গাড়িতে উঠছেন তখন বিদ্যাসাগর মশাই কী করলেন, তিনি মাস্টারমশাইয়ের প্রতি একটু চুপি চুপি বললেন, ভাড়া কি দেব? তখন মাস্টারমশাই বললেন, আজ্ঞা না, ও হয়ে গেছে, অর্থাৎ ভাড়ার বন্দোবস্ত হয়ে গেছে। তখন কি হয়েছে, মাস্টারমশাই লিখছেন, বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল, গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। তো তারপরে আরও কিছু কথা মাস্টারমশাই বলেছেন। এইখানটাতে আমরা ভাবছি যে তিনি কি বলছেন, যে ঠাকুর গাড়িতে উঠলেন তো, আর সেই সময় বিদ্যাসাগর মশাই স্বাভাবিক সৌজন্যবশত জিজ্ঞেস করেছিলেন যে গাড়ি ভাড়াটা আমাকে কিছু করতে হবে? তো মাস্টারমশাই বললেন যে না, এটা ব্যবস্থা হয়ে গেছে। এবং তারপরে কি হয়েছে যে সকলে ঠাকুরকে প্রণাম করলেন এবং গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন তো, ফলে উত্তরের দিকে গাড়ি এগিয়ে গেল, দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাবে এবং সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। এইখানটাতে আমরা দাঁড়াবো যে শ্রীরামকৃষ্ণ যে রওনা দিয়ে দিলেন দক্ষিণেশ্বর দিকে, কিন্তু কতক্ষণ ছিলেন? প্রায় ঘন্টা 5 ছিলেন। আমরা আগেও এটা স্মরণ করেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে বিকেল 4টের দিকে গেছেন, আর 9টার কাছাকাছি সময়তে কি হয়েছে না, ওখান থেকে বেরিয়েছেন। রাফলি 5 ঘন্টা তিনি কথা বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুনেছেন, ঘর ভর্তি অন্যান্য মানুষজন শুনেছেন এবং খুব আনন্দ হয়েছে। আনন্দের যেন একেবারে হাট বাজার হয়ে গেছে। আনন্দের সভার পরে শ্রীরামকৃষ্ণ যখন বেরিয়ে পড়েছেন এবং দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন, তখন যেন একটা হঠাৎ করে আনন্দের হাট ভেঙে গেছে। তো সেই কারণে কি হয়েছে, যেন গাড়ি যখন উত্তর দিকে এগিয়ে গেল তখন সকলে দাঁড়িয়ে আছেন। এই যে দাঁড়িয়ে আছেন, তাহলে তারা কি ভাবছেন? এইখানে মাস্টারমশাইয়ের বর্ণনার খুব মুন্সিয়ানা দেখতে পাওয়া যায় যে এই যে লোকজন দাঁড়িয়ে আছেন, হঠাৎ যেন কোথাও একটা ফাঁকা হয়ে গেল, হালকা হয়ে গেল, একটা কষ্ট রয়েছে, যে একটা ভয়েড বা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল যেই শ্রীরামকৃষ্ণ গাড়িতে করে বেরিয়ে গেলেন। তো সকলে দাঁড়িয়ে আছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, বুঝি ভাবিতেছেন এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। তো এই যে মাস্টারমশাই লিখলেন যে সকলে যে দাঁড়িয়ে আছেন না, বুঝি ভাবিতেছেন, যে বোধহয় তারা মনে মনে ভাবছেন। এই যে কথাটা আমরা দেখছি যে কথামৃতর মধ্যে একটা যে রিপোর্টিংয়ের স্টাইল রয়েছে, তার মধ্যে এটা একটা অনন্য জায়গা। আমরা অনেক সময় বলি যে একটু সাবধান থাকতে হয় নিউজ এবং ভিউজ মেলানোর জায়গাটাতে, যে নিউজের সঙ্গে যেন ভিউজটা সঙ্গতিপূর্ণ হয়। কথামৃতের মধ্যে দেখা যায় যে নিউজ এবং ভিউজ খুব চমৎকারভাবে মেলানো রয়েছে। কেন? নিউজ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ রওনা দিয়ে দিলেন, আর ভিউজের মধ্যে কোনটা পড়ছে না, ওই যে মাস্টারমশাই লিখলেন যে বুঝি, অর্থাৎ পারহ্যাপস, সকলের কি মনে হচ্ছে, ওই বুঝি বলে যে কথাটি বললেন সেটি ভারী চমৎকার। এবং ওখানে তিনি লিখছেন যে বুঝি ভাবিতেছেন, কি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে। এই যে বুঝি ভাবিতেছেন মানে সকলে বোধহয় ভাবছেন যে এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। তার মানে এখানে ভিউজটা কোথায় এলো না, ওই যে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা তো আর নিজেদের মধ্যে তখন আলোচনা করছেন না,
কিন্তু তাদের মনের মধ্যে যে শূন্যতা হয়েছে মাস্টারমশাইয়ের মনে হচ্ছে নিজের অভিজ্ঞতার আলোকে এবং অন্যদের মাইন্ডসেটটাকে অনুমান করে মনে হচ্ছে যে বোধহয় তারা ভাবছেন যে এই মহাপুরুষ কে, যিনি কিনা কি করছেন, যে যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন, আর কি করছেন, যিনি ঈশ্বরকে ভালোবাসেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। তো এইটা দেখে তারা অবাক হয়ে যাচ্ছেন। কেন না, এই যে শ্রীরামকৃষ্ণ এসছেন তিনি তো কিচ্ছু চাননি। এমনকি যাওয়ার সময় বিদ্যাসাগর মশাই জিজ্ঞেস করলেন গাড়ি ভাড়া, তো মাস্টারমশাই বললেন না, ও ব্যবস্থা হয়ে গেছে। তার মানে উনি যে এসেছেন দক্ষিণেশ্বর থেকে এই আমার স্ট্রিট বাদুরবাগান অঞ্চলে বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে, উনি কি চাইছেন? কিচ্ছু চাইছেন না। সেই জন্য মানুষজন অবাক হচ্ছেন যে যিনি কিচ্ছু চাননি এসে এখানে, প্রথমে বিদ্যাসাগর মশাই বলেছিলেন যে একটু সামান্য জলযোগ কিছু করবেন কিনা, নামমাত্র একটুখানি কিছু গ্রহণ করে তারপর যে তিনি পর 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 ঈশ্বরীয় প্রসঙ্গ করে যাচ্ছেন, কি সুন্দর, কি সুমধুর, কি প্রসাদ গুণ তার মধ্যে। যেন মনে হচ্ছে যে দেবতার প্রসাদ যখন লোকে খায়, গ্রহণ করে, তখন যে আনন্দ হয়, এই কথামৃত বাচিক প্রসাদ যেন সেই আনন্দ এনে দিচ্ছে। তাহলে এই মহাপুরুষকে, যার কোনো ডিমান্ড নেই, তার কোনো চাহিদা নেই, কিন্তু তিনি জীবের ঘরে ঘরে ফিরছেন এবং ঈশ্বরকে ভালোবাসার কথা বলছেন, এইটি সকলে যেন অবাক হয়ে ভাবছেন যখন শ্রীরামকৃষ্ণ বেরিয়ে গেছেন মানে রওনা হয়ে গেছেন। তো বলছেন যে যিনি ঈশ্বরকে ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আমাদের ভাবতে ভালো লাগছে যে মাস্টারমশাইয়ের যে ওই যে ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছে আর তার মধ্যে যে ওইটা ভাবছেন, সেই শূন্যতাটা কিন্তু আজকের দিনে যখন আমরা ভাবছি তখন সেটা পূরণ হয়ে যাচ্ছে, পূর্ণ হচ্ছে। কেন? মাস্টারমশাইয়ের কথা অনুযায়ী জীবের ঘরে ঘরে ফিরছেন, অর্থাৎ ঘরে ঘরে তিনি যাচ্ছিলেন 5ই আগস্ট। সেদিনকে যেমন গেছেন, আমাদের ভাবতে ভালো লাগছে যে যে অনুষ্ঠানের মধ্যে রয়েছি, যে মহাগ্রন্থকে অবলম্বন করে আমরা রয়েছি, সেই গ্রন্থের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখনও যেটি ঘটছে সেটি হচ্ছে কথামৃতের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ কিন্তু জীবের ঘরে ঘরে ফিরছেন, আপনার আমার সকলের ঘরে ফিরছেন। কখনো সকাল 6:30টায় ফিরছেন, কখনো দিনের মধ্যে অন্য কোনো সময়ে ফিরছেন, কিন্তু ফিরছেন কিভাবে? কথামৃতের মাধ্যমে। অতএব সেদিনকে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে ছিলেন না, সেই সময় যারা দক্ষিণেশ্বরে যাননি বা কাশীপুরে বা শ্যামপুকুরে যাননি, এখনও তাদের ঘরে ঘরে ফিরছেন শ্রীরামকৃষ্ণ, এবং কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কোনো চাহিদা নিয়ে নয়, শুধু ওই একটি কথা ডেলিভার করবার জন্য, সেটি হচ্ছে যে ঈশ্বরকে ভালোবাসা যায় এবং তাকে ভালোবেসে পেয়ে জীবন সার্থক করতে হয়। এই কথা যখন আমরা ভাবছি তখন কথামৃতকে আমাদের খুব আপন মনে হচ্ছে এবং কথামৃতের মধ্যে দিয়ে যেন জলজল করছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখখানি। আর সেই শ্রীমুখের কথা ভাবতে ভাবতে আমাদের আবার একটু ওই অন্ধকার অন্ধকার রাস্তাটার কথা মনে পড়ছে। কয়েক মিনিট আগে আমরা শুনে এসেছি যে তমসাবৃত উদ্যান ভূমি, ওই যে অন্ধকার রাস্তা, তার মধ্যে ঈশ্বরচন্দ্র একটা বাতি হাতে করে যাচ্ছিলেন শ্রীরামকৃষ্ণকে পথ দেখিয়ে। আর মাস্টারমশাই লিখছেন যে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করে সকলে এগোচ্ছিলেন। স্বাভাবিক, বাতির তো আর 1000 ভোল্টের আলো হবে না বা 1000 ওয়াটের আলো হবে না। তো ওই যে শ্রীরামকৃষ্ণকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষীণ আলোর মধ্যে দিয়ে, এর কন্ট্রাস্টে আমরা যখন এই অনুষ্ঠান শুনছি এবং নিজের মনে মনে ভাবছি, তখন মনে হচ্ছে ব্যাপারটা যেন অন্য। যদি এটা রিভার্স ভিডিওতে দেখানো যেত তাহলে বোধহয় ঠিকঠাক হতো, যে বিদ্যাসাগর ক্ষীণ আলোর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে পথ দেখাচ্ছেন, ওটা অ্যাপারেন্ট ট্রুথ, একটা যেন সাময়িক সত্য, কিন্তু আসল সত্যটা কি, দ্য রিয়েল ট্রুথ কি? রিয়েল ট্রুথ হচ্ছে শ্রীরামকৃষ্ণ পথ দেখাচ্ছেন বিদ্যাসাগরকে, শ্রীরামকৃষ্ণ পথ দেখাচ্ছেন বিদ্যাসাগরের সঙ্গে যারা ছিলেন তাদেরকে, শ্রীরামকৃষ্ণ পথ দেখাচ্ছেন আপনার আমার মতো হাজার হাজার মানুষকে। অতএব বিদ্যাসাগর যখন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, সেই পথ দেখানো সেই শব্দ দুটিতে আমরা একটুখানি দাঁড়াচ্ছি এবং দাঁড়িয়ে ভাবছি যে আসলে পথ দেখাচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ, তিনিই পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই আধুনিক সভ্যতায়, আধুনিক কালে যখন আমরা দেখছি কথামৃতের বিপুল জনপ্রিয়তা, সারা পৃথিবীর মধ্যে কথামৃত খুব জনপ্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ভারতবর্ষের সমস্ত ভাষায় অনুদিত হয়ে গেছে এই গ্রন্থ। 3 নম্বর হচ্ছে যে সারা পৃথিবীর প্রধান প্রধান ভাষায় কথামৃত অনুদিত হয়েছে। 4 নম্বর, সমস্ত পৃথিবীর বহু মানুষ, তার মধ্যে সাধারণ মানুষ আছেন,
বিদ্বজ্জন আছেন তারা কথামৃতের পরম অনুরাগী। একজন বিদেশি অঙ্কের অধ্যাপক তিনি বলেছেন এক জায়গায় যে একজনের কাছে বলছেন যে আপনাদের রামকৃষ্ণকে আমি কেন ভালোবাসি জানেন, আমাদের সাবজেক্ট বোঝাতে গিয়ে যখন অসুবিধে হয় তখন আমরা চেষ্টা করি একটা সহজ এক্সাম্পল দিয়ে ক্ল্যারিফাই করবার। এইটা ধর্মের জগতে আপনাদের রামকৃষ্ণ করেছেন, সেই জন্য ওকে আমার খুব ভালো লাগে, বলছেন একজন বিদেশি অঙ্কের অধ্যাপক। তো এই যে কথামৃতের মধ্যে দিয়ে এই শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি যাকে সারা পৃথিবী বরণ করে নিচ্ছে, সেইখান থেকে আমাদের ব্যাক করতে ইচ্ছে করে বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে, ব্যাক করতে ইচ্ছে করে 5ই আগস্ট 1883-তে, এবং ব্যাক করতে ইচ্ছে করে ওই তমসাবৃত উদ্যানভূমির মধ্যে। তমসাবৃত উদ্যানভূমি, অন্ধকার যে উদ্যানভূমি, সেটাকে যদি বাড়িয়ে নিয়ে ওই ফ্রেমটাকে ডাইনে বাঁয়ে ওপরে নিচে, তাহলে বর্তমান পৃথিবীকে পাই যেটি ডেফিনেটলি তমসাবৃত। সেই তমসাবৃত যে পৃথিবী, তার মধ্যে কিন্তু ক্ষীণ আলোক নয়, অত্যন্ত উজ্জ্বল আলোক দেখিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং কথামৃত শ্রবণ করা মানে, কথামৃত আস্বাদন করা মানে শ্রীরামকৃষ্ণের সঙ্গী আমরা, তিনি লিড করছেন এবং এই তমসাবৃত পৃথিবীর মধ্যে অত্যন্ত উজ্জ্বল আলো দিয়ে আমাদের ভবিষ্যতের পথ নির্মাণ করে দিচ্ছেন এবং ভবিষ্যতের পথে পরিচালনা করছেন।